দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতি নিয়ে নানা ধরনের বিশ্লেষণমূলক, তথ্যমূলক যেই ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে একটি আলোচনামূলক প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর যথারীতি একটি উইকেন্ড কাটানোর পরে যেমনটি হয়, আমরা সবসময় বলে আসি যে রাজনীতি এত বেশি মানে যে কি বলা যায় ফ্ল্যাকচুয়াল হচ্ছে, ওঠানামা করছে, এখনই একরকম কিছুক্ষণ পরে একরকম। তাই মানে মানুষের মধ্যেও এক ধরনের যে কনফিউশন, যে সন্দেহ, বা মানুষও সিদ্ধান্ত নিতে পারছে না যে বিশ্ব কোন দিকে যাচ্ছে বা পৃথিবীতে যে রাজনৈতিক যে বাতাবহ সেটি আসলে কি, সেটি নিয়ে একেবারে একেবারে দোলাচল। আর এই দোলাচলের মধ্যে নতুন করে আলোচনা আবারও সেই ইরান আমেরিকা যুদ্ধ। এবার যুদ্ধ একটু নতুন মোড় আসছে। সেটি এতদিন যদিও বা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে ইরানকে উড়িয়ে দেওয়া হবে, সেটা বোম্বিং করে, সেটা আক্রমণ করে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে, নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করে। কিন্তু এবার নতুন করে সে পুরনো, নতুন করে আবার পুরনো সেই যে অস্ত্র, সেটি হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। যেটি আসলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এর আগেও ইরানকে বেশ আমেরিকার পক্ষ থেকে এর আগে অনেকবার অনেক প্রেসিডেন্টে দিয়েছিল এবং কাবু করার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যখন এইবার ক্ষমতা আসার পর উনি বললেন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করা যাবে না, তাই উনি সরাসরি আক্রমণ করেছেন। কিন্তু এবার আবার উনিও সেই ইউটার্ন করে ঘুরে আবার উনিও সেই ইকোনমিক স্যাংশনের দিকে যাচ্ছেন, যেটি আমরা দেখলাম যে ট্রেজারি সেক্রেটারি ভ্যানসেন্ট উনি এবার বলছেন যে যদি ইরানকে নিষেধাজ্ঞার পাশাপাশি যদি ইরানকে অন্য কোনো দেশ সহায়তা করে তাদেরও নতুন করে নিষেধাজ্ঞা দিবে যুক্তরাষ্ট্র বা আমেরিকা, এবং তারাও আসলে আমেরিকার যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে পার পাবে না যদি ইরানকে কোনোভাবে সহায়তা করা হয়। তার মানে বুঝাই যাচ্ছে যে এইটি আসলে এখন আরো বড় আকার ধারণ করছে। তবে ইরানের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে, ইরানের যে নেগোসিয়েটর যিনি ছিলেন মোহাম্মদ বাগার, উনি বলছেন যে এই ধরনের নিষেধাজ্ঞা ইরানের জন্য নতুন কিছু নয়, তারা এর আগেও এই ধরনের নিষেধাজ্ঞা পেয়েছেন, তাই তারা এটা নিয়ে চিন্তিত নয়। তারা চিন্তিত যে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটাও তেল বা বের হবে না ইরানের অনুমতি ছাড়া, তারা সেটিকে নিশ্চিত করতে চায়। তার মানে আরো ইরান আমেরিকা যুদ্ধ আরো সংঘর্ষের দিকে যাচ্ছে যত দিন গড়াচ্ছে, তার সেটি একেবারে এবার অর্থনীতিতে গিয়ে ঠেকেছে। যে আপনি জানেন যে দর্শক, আপনার প্রথম আমেরিকা 1979 সালে ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটি প্রেসিডেন্ট জিমি কার্টার। তারপর থেকে নানা নিষেধাজ্ঞা পার করে ইরান ঠিকই তার অর্থনীতি টিকিয়ে রেখেছে। তবে এবার কি ইরান পারবে? কারণ আমেরিকার $1 ইরানের এখন 20 লাখ দিনার পাওয়া যাচ্ছে। ইরানের যে মুদ্রা, এতটাই ইনফ্লেশন ইরানে কাজ করছে, তাই ইরানের অর্থনৈতিক অবস্থা বেশ ভঙ্গুর। তাই এবারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরান কিভাবে কাটায় সেটি নিয়ে আমরা নজর থাকবে। আর এইসব ব্যাপারে আমরা কথা বলার জন্য আমাদের অনলাইনে যুক্ত আছেন, আমাদের সবসময় আমাদের অনলাইনে থাকেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আরো একজন অতিথি আছেন জয়নাল আবেদিন, প্রেসিডেন্ট বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগ। জয়নাল ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনারা দুজনই শুনলেন। আসলে আমরা প্রায় অনেক মাস ধরে, 6 মাসের মতো হয়ে যাচ্ছে, 5 মাস প্লাস আমরা ইরান আমেরিকা যুদ্ধ নিয়েই কথা বলছি নিয়মিত এই ডেমোক্রেসি প্রোগ্রামে। কিন্তু সেইভাবে আসলে সমাধান যেটি সেটিতে পৌঁছাতে না আমেরিকা পারছে, না ইরান পারছে, না আমরাও দর্শককে কোনো আশার বাণী শোনাতে পারছি। এখন নতুন করে আলোচনায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আমি একটু মাহমুদুল্লাহ ভাই আপনাকে দিয়ে আজকে শুরু করি। মাহমুদুল্লাহ ভাই, আপনি তো সাংবাদিক মানুষ এবং আপনি দীর্ঘদিন এই জিনিসগুলো অনুসরণ করেন, ফলো করেন, অবজার্ভ করেন। আপনি জানেন যে আমেরিকা এর আগে ইরানকে 1979 পর থেকে নানা রকমের, প্রায় বলা হয় হাজার হাজার নিষেধাজ্ঞা বিভিন্ন সেক্টরে দিয়েছিল। কিন্তু এইবার আবার নতুন করে একই নিষেধাজ্ঞা দিচ্ছে, কিন্তু এটার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে যদি ইরানকে কেউ সহযোগিতা করে তাদেরও আমেরিকা তাদের নিষেধাজ্ঞার আওতায় আনবে। এটি কি ধরনের বার্তা দিচ্ছে? আর ইরানের এই নিষেধাজ্ঞা কাটানোর সামর্থ্য বা সক্ষমতা আছে কিনা আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। এটা একটা জটিল ব্যাপার, কিন্তু কথা হচ্ছে ইরান 1979 সাল থেকে তো চলছে এই ধরনের, মানে প্রায় 45 বছর, আরো বেশি, 30 বেশ না 55 বছর বোধ হয়। তো তারা এইরকম নিষেধাজ্ঞা ভিতর দিয়েই তো এসছে, এবং নিষেধাজ্ঞার এবারে যেটা অতিরিক্ত বলা হচ্ছে, এদের থেকে যদি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জিনিসপত্র কেনে, তাদের তেল কেনে বা তাদেরকে বিক্রি করে, এটা তো সেটা এর আগে ছিল না এমন না। এবারে কড়াকড়িতে আরো বেশি ভাবে কঠোর, ব্যাংকিং সিস্টেমের উপরে কঠোর করবে। আমদানি রপ্তানিকারক যারা লিস্টে থাকবে, তাদের দেশ থেকে যারা বিভিন্ন দেশে আমদানি করবে, কেবল ওই রাষ্ট্রের উপরে না, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান, ওই কোম্পানি, তাদের উপরে
আরোপ করা হবে, এই ধরনের কড়াকড়ি। তো এই ধরনের এর আগে শুনেন আহ, উত্তর কোরিয়ার উপরে তো বছর পর বছর এরকম নিষেধাজ্ঞা ছিল, তারা সেটার ভিতর দিয়ে পারমাণবিক শক্তিতে পরিণত হয়েছে এবং যথেষ্ট শক্তিশালী একটা সামরিক শক্তিতে পরিণত হয়েছে ওই অঞ্চলে। তো ইরানও এগুলো এত নিষেধাজ্ঞা কাটিয়ে তার ভিতর দিয়ে অস্ত্র শস্ত্র উৎপাদন করেছে এবং দেখা যাচ্ছে যে যথেষ্ট মানে উন্নত পর্যায়ের অস্ত্র, একবারে কাটিং এজ টপ, মানে যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন সব রাশিয়ার টপ গুলোর সাথে পাল্লা দেওয়ার মতো না, কিন্তু মোটামুটি উচ্চ পর্যায়ের উচ্চ মাত্রা উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র শস্ত্র মিসাইল ইত্যাদি তারা উৎপাদন করেছে, ড্রোন উৎপাদন করেছে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য ড্রোন সাপ্লাই দিতে পেরেছে ইত্যাদি। ফলে এইরকম নিষেধাজ্ঞার ভিতর দিয়ে তাদের আমদানির উপরে তাদের রপ্তানির উপরে সবসময় নিষেধাজ্ঞা ছিল। এমন এক অবস্থা হয়েছিল যে তাদের প্রয়োজনীয় ঔষধপত্র, বাচ্চাদের খাদ্য, মানে প্রয়োজনীয় জিনিসপত্র বিদেশ থেকে আমদানি করতে পারছে না, এরকম তো আগেও ছিল। তো ফলে তারা অভ্যস্ত হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যে মোটামুটি তো একটা রেজিমেন্টেড সোসাইটি, সেখানে গণতন্ত্র যেমন আছে তেমনি ভাবে যে মোল্লাতন্ত্র দেশ শাসন করছেন তাদের একটা খুব কঠোর কবজার ভিতরে জনগণ আছে, এক ধরনের স্বাধীনতা ভোগ করে। এর ভিতরে একটা মানে কনজিউমার সোসাইটি হয়েছে ওয়েস্টের মতো। এই মাত্র গতকাল থেকে তেহরানের সমস্ত ক্যাফে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে এই যুদ্ধের ভিতর দিয়ে বম্বিং ইত্যাদির ভিতর দিয়েও সেখানকার ক্যাফে গুলো দেখবি, ক্যাফেতে লোক গুলজার দিবা রাত্রি রাত 12টা পর্যন্ত, রেস্টুরেন্ট গুলো গুলজার ছিল, বাজার গুলো গুলজার ছিল, তাদের স্পাইস বাজার, ওল্ড বাজার, কাভার্ড বাজার সবগুলো এই আমেরিকান টিভিতে আমরা দেখেছি এগুলো, এবং জনগণ যাতায়াত করছিল এরই ভিতর দিয়ে। এবং একদিকে বম্বিং হচ্ছে, ঠিক বম্বিং এর আগুন জ্বলছে, পাশ দিয়ে লোক চলছে, তো তার মানে এক ধরনের জীবন হবে যা হবে এই ধরনের একটা ব্যাপার। এই ফলে তাদের জন্য কিছু কষ্ট হবে, জনগণের সাফারিং বাড়বে, যত অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্ডাস্ট্রি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু ব্রিজ উড়িয়ে দেওয়া হয়েছে, কিছু পাওয়ার স্টেশন উড়িয়ে দেওয়া হয়েছে। তো ফলে মানে মিলিটারি কমপ্লেক্স ইত্যাদির চাইতে জনগণের জীবনযাত্রাকে ইম্প্যাক্ট করতে পারে সেরকম অনেক ক্ষতি হয়ে গেছে কোন নিঃসন্দেহ। এবং এই যুদ্ধ যদি আরো বছর খানেক চলে, কমপক্ষে 2 কোটি লোক খাদ্যাভাবে ভুগবে, প্রচন্ড খাদ্যাভাবে ভুগবে। আমরা কেবল শহরাঞ্চল দেখছি, গ্রামাঞ্চল অবস্থা তো জানি, স্টার্জি গুলো দেখছি। ফলে এই অবস্থা দিয়ে তারা একেবারে চলতে পারবে না, মুষড়ে পড়ে যাবে ভয়ঙ্কর, এটা একটা কথা। 2 নম্বর, চীনের প্রেসিডেন্ট সি মানে কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে আসবেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, এবং দুই দেশের সম্পর্ক পরস্পরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং চীন বলেছে, এটা সমালোচনা করেছে এই ধরনের স্যাংশন দেওয়ার, এবং বলেছে ও দেশ থেকে তেল আমদানির ক্ষেত্রে তারা তাদের নিজের দেশের স্বার্থ সেটাকে অগ্রাধিকার দেবে। তো এখানে স্বার্থ অগ্রাধিকার দিল হরমুজ প্রণালী দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে তারা সেদিক দিয়ে তো তেল তেমন একটা পাচ্ছে না। স্থলপথে কিছু কিছু আমদানি ব্যবস্থা হচ্ছে সম্ভবত, এবং হয়তো সেটা আরো বাড়াতে থাকবে। কিন্তু চীনেরও অর্থনীতি তো বিরাট অংশে তারা একেবারে ভয়ঙ্কর ভাবে ডিফাই নাও করতে পারে। এর কারণ হচ্ছে চীনের অর্থনীতি তো মানে রপ্তানির উপর অনেকটা নির্ভরশীল। যুক্তরাষ্ট্র মানে এখন একটা সমস্যায় পড়ে গেছে যে চীন রেয়ার আর্থ রেয়ার মিনারেলস রপ্তানি করে, এবং সেটা প্রায় একচেটিয়া তাদের সারা আচ্ছা। ওয়ার্ল্ডের সমস্ত প্রয়োজনের ওই ধরনের জিনিসপত্রের প্রায় 80 ভাগের কাছাকাছি চীন থেকে আসে। সেগুলো না আসলে অস্ত্রশস্ত্র, মিসাইল, ফাইটার জেট থেকে শুরু করে গাড়ি, মানে কারখানা, আধুনিক আধুনিক গাড়ি, এগুলো অনেকগুলি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে, মানে ব্যাহত হবে। ফলে সেই জন্যই চীনের উপরে আপনার অতিরিক্ত শুল্ক আরোপ করে 50% আবার উপরে পরে ট্রাম্প নিচে নেমে এসছেন। এটা একটা ট্রুথ। কিন্তু অপরদিকে আস্তে আস্তে এই সমস্ত জিনিসের সাপ্লায়ার কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্সেন্টেজ 10, 15, 20% পর্যন্ত অন্যান্য সূত্র থেকে আহরণের অবস্থা অলরেডি ব্যবস্থা করে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অস্ট্রেলিয়া ইত্যাদি অনেক জায়গা থেকে করছেন। কানাডাও কিছু সাপ্লাই দেয়, এখন তাদের সাথে আবার ট্রেড ওয়ারের কারণে তারা সেটা বন্ধ করবে ইমিডিয়েটলি তা মনে হয় না। যাই হোক,
তো ফলে এই সেইটার কারণে ট্রাম্প হয়তো মানে চীন কিছু পরিমাণে আমদানি করলে, বেশি পরিমাণে আমদানি মানে হরমুজ প্রণালী না খুললে তো পারবে না, কিন্তু কিছু পরিমাণে স্থলপথে আমদানি করলে সম্ভবত চীনের ব্যাপারে অত কঠোর নীতি নেবে না, কিন্তু অন্যদের ক্ষেত্রে সম্ভবত তিনি নেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে মানে ফাইন্যান্স আচ্ছা। সেক্রেটারি বেসেন্ট খুব কড়াকড়ি ঘোষণা করেছেন। ফলে আমার মনে হচ্ছে কিছু মানে কিছু ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আবার থুবড়ে পড়ে যাবে এটা না। অন্যদিকে আরেকটা দিক শুনুন, একদিকে তো তিনি এটা করেছেন, অপরদিকে পাকিস্তানের মানে প্রায় অলিখিত সামরিক শাসক পর্দার অন্তরালে, তাদের আর্মি চিফ, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং চিফ অফ ডিফেন্স ফোর্সেস জেনারেল আসিম মুনির, তিনি তেহরান যাচ্ছেন। তিনি যাচ্ছেন কেন? তার মানে তাকে নাকি 2-1 দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করে বলছেন যাওয়ার জন্য। ফলে প্যারালাল ট্র্যাকে কাজ হচ্ছে, একদিকে এইদিকে চাপ হচ্ছে, অন্যদিকে আবার কোনোভাবে তাদেরকে স্পেসিফাই করে মানে আলোচনা বা শুরু করা যায় কিনা, আলোচনার টেবিলে আনা যায় কিনা। কিন্তু দুই পক্ষই গোঁ ধরে আছে। যুক্তরাষ্ট্র মানে তাদের কাছ থেকে যে সমস্ত জিনিস চাচ্ছে সেক্ষেত্রে তারা আরো বেশি কনসেশন চাইছে, আর ওরা বলছে যে হরমুজ প্রণালীর ব্যাপারে এটাকে তো প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের মানে সার্বভৌমত্ব, এটার উপরে কর্তৃত্ব ডিক্লেয়ার করে বসে আছেন। আচ্ছা। সেই ট্রাম্প ইরান বলেছে কোনো অবস্থাতে হরমুজ প্রণালী তাদের অধিকার তারা ছাড়বে না। তার না, একটা অংশ তার মানে কিন্তু আপনি যেটা ওমান। বলতে তবে শেষ সেন্টেন্স, ফলে এটা টানা পড়ে আছে। কিন্তু তারপর তো দেখুন, এই যে অসীম মনির একটা ডেলিগেশন নিয়ে সে দেশে যাচ্ছেন এবং ট্রাম্প তাকে কল করে বলছেন যাওয়ার জন্য। ফলে তারাও বোঝেন সম্ভবত যে এই যত কিছুই করা হোক না কেন, অন্যান্য ব্যবস্থা যে নাই, তাদের বিরুদ্ধে ফার্দার সামরিক ব্যবস্থা নেওয়া হবে না। মিড টার্ম ইলেকশনের পরে, আগে না হলেও পরে যে আবার ভয়ঙ্কর আক্রমণ করা হবে না, তাদের মানে রেজিম চেঞ্জের ধারণা থেকে তারা সরে এসছেন, সেটা আমরা মনে করব না। ফলে সেগুলো আপাতত আমরা জানছি না, কিন্তু তারপরও এই হরমুজ প্রণালী খোলার জন্য আসিম মনিকে সেখানে চেষ্টা হচ্ছে এবং আবার টেবিলে নেগোসিয়েশন টেবিলে আনার জন্য চেষ্টা হচ্ছে। পরে প্যারালেল একদিকে আপনি যেটা বলছেন এই প্রচন্ড স্যাংশনের ব্যবস্থা, পাশাপাশি তাদেরকে আলোচনায় ফেরাতানোরও চেষ্টা চলছে। দেখা যাক। না, সেটা আপনি ঠিকই বলছেন, এবং সেই সঙ্গে শুধু আসিফ মুনির নয়, ওমানের ফরেন মিনিস্টার উনিও তেহরান ভিজিট করছেন আগামীকাল। তার মানে 25 আগস্ট ওখানকার সময় দেখা, সেটিতে বুঝাই যাচ্ছে যে যেটা আপনি বললেন প্যারালাল সমান্তরাল আলোচনা এবং স্যাংশন দুটোই চলছে। আপনি থাকেন, আমি একটু জনেল ভাই, যেটি বলা হচ্ছে যে আমেরিকা 1979 সালে যখন জিমি কার্টার স্যাংশন দিয়েছিল, তার পরবর্তী সব প্রেসিডেন্ট ইনক্লুডিং বারাক ওবামা থেকে শুরু করে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টার্মেও স্যাংশন দিয়েছিল অর্থনীতি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবার এসে বলল, প্রথমবারে এসে বলল স্যাংশনে কাজ হয় না, এবং উনি সরাসরি আক্রমণও করলেন। কিন্তু উনি আবার সেই পুরনো স্যাংশনে ফিরে গেলেন অর্থনৈতিকভাবে। এটি কি বার্তা দিচ্ছে, কেন তিনি সেটাতে ফেরত গেলেন, সেটি অনেকেরই প্রশ্ন থাকতে পারে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এইবারের স্যাংশনের নতুনত্ব দিক হচ্ছে, যদি ইরানকে কেউ সহায়তা করে তাদেরকেও সেই স্যাংশনের আওতায় আনা হবে। এই সেক্ষেত্রে ইরান একটি সার্বভৌম দেশ, তাদের তো অনেক দেশে তাদেরকে সহায়তা করতে পারে। তাহলে কি এই যুদ্ধটা কি আরো বড় স্প্রেড হবে কিনা? যেমনটা মাহমুদুল্লাহ ভাই বললেন যে চীনকে হয়তো একটু স্বাভাবিকভাবে দেখতে পারে, কিন্তু অন্যান্য দেশকে ব্যাপারে কি আমেরিকা আরো কঠোর হবে কিনা? কঠোর হলে সেটি কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদুল্লাহ ভাই, অত্যন্ত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরতে পেরেছেন। তো আমি যেটি বলবো যে আমরা যুদ্ধের প্রথম থেকে এই পর্যন্ত লক্ষ্য করলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধটা শুরু হয়েছিল, এটা যেখানে 69% থেকে 69% প্লাস আমেরিকান জনগণ মনে করে এই যুদ্ধটা একটা অপ্রয়োজনীয় যুদ্ধ ছিল, এতে কোনো সন্দেহ নাই। এবং এই যুদ্ধের সুফল তো নাই, কুফল কিন্তু শুধু আমেরিকা, ইরান, ইসরায়েল নয়, সারা পৃথিবী এর একটা কুফল ভোগ করতেছে এবং সবাইকে এর প্রাইস পে করতে হচ্ছে। এখন যে বিষয়টি, যে যুদ্ধকালীন সময়ে অনেকগুলো স্ট্র্যাটেজি থাকে, কখনো ধমক দেয়া হয়, কখনো বোম মারা হয়, কখনো আবার
তাদের দেশকে রক্ষা করার জন্য গিয়েছে, এই ধরনের কথা বলা হয়। আমরা সবই শুনেছি। আমরা শুনেছি যে পরমাণু যে ইরানের ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা শুনেছি যে তাদের আর্মি, নেভি, স্থলবাহিনী যত কিছু আছে সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আহ, এখন আমরা শুনতেছি যে আবার ইকোনমিক যে এম্বার্গো, কয়েকদিন আগে আমরা দেখেছি যে ইউএইও তেহরানের উপরে এম্বার্গো দিয়েছে। ওকে, তো এই পুরো বিষয়টাই হচ্ছে যুদ্ধকালীন সময়ের কতগুলো কৌশলের অংশ। এখন আহ, শুধু বিষয়টি যেটি, আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য সেটা হলো ইরানিয়ান তারা অত্যন্ত সংগ্রামী জাতি এবং অত্যন্ত দেশপ্রেমিক জাতি। আমরা লক্ষ্য করলে দেখব যে যখন প্রথম দিনেই তাদের সর্বোচ্চ নেতা সহ শীর্ষস্থানীয় 50 জন নেতাকে হারালো, এরপরে গোটা ইরান নেমে আসছে, যেখানে ভয়ে ইরানিরা মানে আশ্রয়, ব্যাংকের আশ্রয় নেওয়ার কথা ইসরায়েলিরা আশ্রয় নিয়েছে, সেখানে কিন্তু লক্ষ লক্ষ ইরানি বেরিয়ে আসছে। এটা হলো তাদের দেশপ্রেমের একটা বিরাট নমুনা। এবং মহদুল্লাহ ভাই একটু আগে যে কথাটি বললেন, তাদের ক্যাফেগুলা গতকাল পর্যন্ত খোলা ছিল এবং দীর্ঘ মানে মধ্যরাত পর্যন্ত চলতো। অর্থাৎ ভয়কে তারা জয় করতে পেরেছে। এবং ইরানিরা অত্যন্ত একটা প্রেস্টিজিয়াস জাতি, তারা আত্মমর্যাদাশীল জাতি, অত্যন্ত সংগ্রামী জাতি, যারা সংগ্রামের মধ্য দিয়ে আজকে যার বয়স 45-46 বছর, সে জন্মের পরে দেখছে যে ইরান এম্বার্গোর মধ্যে আছে, আর সে এখন নেশারকে নেতৃত্ব দিচ্ছে। এখন বুঝছেন যে তার জন্মটাই হয়েছে এই সংগ্রামের মধ্য দিয়ে। যে সংগ্রামের মধ্য দিয়ে বড় হয় তাদের মানে কাস্টমাইজড হয়ে যায়। তো ইরানও কাস্টমাইজড, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এখন যেই বিষয়টি অর্থনৈতিকভাবে যেটিকে জোর দেওয়া হচ্ছে যে কেউ যদি সেকেন্ডারি এম্বার্গো, যেটা যে কোনো কান্ট্রি যদি ইরান থেকে কোনো কিছু কেনে অথবা ইরানের কাছে বিক্রি করে, তাদের উপরও করবে, এটাও কিন্তু নতুন না। আমরা ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মেও দেখেছি, এখন এখনো দেখছি। তো এই এই বিষয়টা নতুন না। এই জন্য ইরানকে তারা চাচ্ছে যে আইসোলেট করে দিতে ইকোনমিক্যালি অ্যান্ড ফিনান্সিয়ালি, যেটা তাদের যে অয়েল রেভিনিউটা রেস্ট্রিক্ট হবে, তাদের উপরে একটা প্রেশার পড়বে। মূল কথা হলো তাদেরকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা, এই হচ্ছে লক্ষ্য। কারণ আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি যে জেনারেল আসিফ মনির এর মধ্যেই ইরানে যাওয়ার কথা রয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী অলরেডি আগামীকাল যাচ্ছে। এমনিভাবে ব্যাক টেবিলও আলোচনাটা হচ্ছে, ফ্রন্টেও চলছে। এখন সবগুলোই হলো স্ট্র্যাটেজির অংশ, যে কিভাবে যুদ্ধটাকে শেষ করা যায়, মানে ইরানকে ইকোনমিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি, সামরিকভাবে বিপর্যস্ত করে দেওয়া যায়। কিন্তু এখানে বাস্তবতা হলো এই সংগ্রামের মধ্য দিয়ে ইরান যেগুলো শিখেছে, আমরা দেখেছি যে এই পর্যন্ত তাদের যে সামরিক ক্ষমতা, এই বিরাট মানে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়েও এটা কিন্তু সারা পৃথিবীকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। এবং যে আমি সবসময় বলে থাকি যে ইরানকে যে আন্ডার এস্টিমেটটা করা হয়েছিল যে তাদের সামরিক সক্ষমতার বিষয়টি, সেটি কিন্তু আমেরিকান গোয়েন্দা, ইসরায়েলের মোসাদ সবাই কিন্তু একটা ভুল সমীকরণে ছিল, যেটা ইরান অলরেডি প্রুভ করে দিয়েছে। তো মুদ্রা কথা হলো এখন বর্তমান যে অবস্থাটা চলবে, যেই এম্বার্গোর মাধ্যমে, যেহেতু সেকেন্ডারি এম্বার্গোর প্রশ্ন এসছে, ইরান অলরেডি জানে যে তাদের উপরে এম্বার্গো আসবে এবং সেকেন্ডারি এম্বার্গো আসবে। তারা থার্ড লেভেল অলরেডি ওয়ার্ক করে ফেলছে, বিলিভ মি। দে নোজ হাউ টু এম্বার্গোকে পাশ কাটিয়ে তারা কিভাবে অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে। দে হ্যাভ সো মেনি ব্যাক চ্যানেল, দে অলরেডি প্রিপেয়ার্ড ফর ইট। তো যতই এম্বার্গো দেওয়া হোক, যত কিছুই করা হোক, আমার মনে হয় যে যে কথাটি আগেই বলছি, যে আলোচনার টেবিলে আনার জন্য ফ্রন্টেও চেষ্টা চলছে, ব্যাক এন্ডেও চেষ্টা চলছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে ইরান কিন্তু জানে যে তাদের উপরে এম্বার্গো আসবে, ইরান জানে তাদেরকে যারা হেল্প করবে তাদের উপরে এম্বার্গো আসবে। এবং সেটা এরা ইরান এতেও জানে যে এই দুটিকে
পাশ কাটিয়ে কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করবে। না কারণ কিন্তু আমরা দেখেছি কিন্তু জয়নাল ভাই, আপনি যেই কথাগুলো বলছেন সেটি তো আমরা গত কয়েক মাস ধরে দেখে আসছে, কিন্তু বাস্তবতাও একটি ফ্যাক্ট আপনাকে মানতে হবে। যেমন আমেরিকার $1 ইরানের আসলে আপনি জানেন ইরান 2 প্রায় 2 মিলিয়ন মিলিয়নের উপরে, এবং ইরানের বিশেষ খাদ্য নিরাপত্তার অবস্থা খুবই নাজুক অবস্থা। তারপরে এছাড়া তাদের যে অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার যে ধ্বংস, বিশেষ করে ওদের জ্বালানি থেকে শুরু করে অন্যান্য যে, সেগুলো তো বেশ ইম্প্যাক্ট পড়েছে। এবং এবারে নতুনত্ব যে স্যাংশন সেটি হচ্ছে যেমন ইরানকে যারা সহায়তা করবে, যেমন এর মধ্যে চীন, ভারত, আরব আমিরাত, টার্কি, ইরাক, এরাও কিন্তু ইরানের বেশ এলাই এবং ইরানের সঙ্গে বাণিজ্য রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন ব্যাকগ্রাউন্ডে সহায়তা করতে পারে, কিন্তু সেটি কি আমেরিকা মানবে কিনা, আর ইরানের বাস্তবতা ইরান আসলে এভাবে কতদিন টিকে থাকতে পারবে বলে আপনি মনে করছেন, বিশেষ করে অর্থনৈতিকভাবে? অর্থনৈতিকভাবে ইরান পর্যদস্ত, কোনো সন্দেহ নাই। ইরানের অর্থনীতি কখনোই তো ভালো করতে পারেনি, এবং বর্তমানে যে অবস্থা, যে আপনি যেটা বললেন $1 ইকুয়াল টু $2 মিলিয়ন, আনহার্ড অফ। এটা হলো একবারে লোয়েস্ট লেভেল। এর চাইতে আর লোয়েস্টে কি হতে পারে? কিন্তু এখানে একটি বিষয় আছে, চীন, রাশিয়া, তারা তো সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে বিভিন্নভাবে ইরানকে আগে থেকেও সহায়তা করে আসছে। চায়না ইরানের থেকে 80% তেল কিনতেছে এখনো, এবং যদিও মার্চের পূর্বে যেটা তারা ডেইলি 823 ব্যারেল তেল কিনতো, সেখানে কমে জুলাই আগস্টে সেটার পরিমাণ দাঁড়িয়েছে 534,000 ব্যারেল। তো পরিমাণগতভাবে আমি যেটা বলতেছি যে ইরান যে একেবারে ক্ষতিগ্রস্ত হবে তা নয়, মানে বিপর্যস্ত হয়ে যাবে তা নয়, কিন্তু ইরান, আমি যেটা পয়েন্ট মেক করতে চাচ্ছি সেটি হলো ইরান জানে যে কিভাবে অ্যারাউন্ডে কাজ করা লাগে। এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি, কারণ ইরানের যে অভিজ্ঞতা হয়েছে, যে তারা তো থেকে শিখতেছে, তারা জানে তাদেরকে এই পরিস্থিতিগুলোর মোকাবেলা করতে হবে, এবং তারা সেই 79 থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, এবং যেই প্রমাণগুলো আমরা কিন্তু ইতোমধ্যে দেখতে পেরেছি। তো এখন যে বিষয়টি হলো যে ইতোমধ্যেই আবার চায়না বলে দিয়েছে কিন্তু, যে আমেরিকা যতই নিষেধাজ্ঞা দেখ না কেন, যে তাদের সাথে বাণিজ্য করা, যেহেতু ইরান একটা সার্বভৌম দেশ, চায়নাও সার্বভৌম দেশ, তখন চায়না কিন্তু এটা মানবে না, রাশিয়া এটা মানবে না। হ্যাঁ, টার্কি বা ইউএই, যেটা আমি একটু আগেও বলেছি, ইউএই কয়েকদিন আগে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই কিছুটা প্রভাব তো পড়বে, কিন্তু যে বিষয়টি উল্লেখযোগ্য হবে এখানে, সেটা হলো যে বিপর্যস্ত করার মতো একেবারে শূন্যে নামিয়ে আনার জন্য তা পারবে না। কারণ আগেই বললাম যে ইরানের যে মানুষের যে মনোবল এবং তাদের যে দেশপ্রেম, এই দুইটা জিনিসের কাছে কিন্তু পুরো পৃথিবী, আমরা যেটা লক্ষ্য করেছি, অত্যন্ত দৃঢ়ভাবে তারা কিন্তু টিকে আছে। তো এখন যে বিষয়টি এখন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আলোচনার টেবিল, আমরা তো চাই যে কোনো সময় আলোচনার টেবিলে বিষয়টি সমাধা হোক, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে যুদ্ধটা কিন্তু হয়তো সামরিক দিক থেকে শুরু করে এখন অর্থনৈতিক দিকে যাবে, আবার অর্থনৈতিক থেকে সামরিক দিকেও সব আলোচনা কিন্তু সবই চলতেছে। এই অর্থনৈতিক দিকটা যদি কাজে না লাগে, হয়তো আমেরিকা আবার সামরিক আক্রমণ করবে, ইসরায়েলকে দিয়ে আক্রমণ করবে, নিজেরা, মানে সবকিছুই কিন্তু টেবিলের উপরে আছে, কোনো কিছুই অফ হয় নাই। শুধুমাত্র টাইম টু টাইম পলিসিগুলো চেঞ্জ হচ্ছে, কারণ যে যুদ্ধটা 3 সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা, আজকে সেই যুদ্ধটা 25 সপ্তাহের উপরে চলতেছে। ফলে এইটার জন্য কেউই রেডি ছিল না, কিন্তু ইরান চাচ্ছে যে যুদ্ধটা যতই দীর্ঘস্থায়ী হবে, বিশেষ করে মধ্যবর্তী নির্বাচন আমেরিকাতে যেহেতু আসতেছে আগামী 71 দিন পরে, সেই নির্বাচনে একটা ভালো বিশাল মানে আপনি বলছেন সেটাতে ইম্প্যাক্ট হতে পারে। ইম্প্যাক্ট করবে। আচ্ছা, আপনি থাকলে আমরা এটা নিয়েও আলোচনা করব আমাদের অনুষ্ঠানে। আপনি একটু মোহাম্মদুল্লাহ ভাই, জয়নাল ভাই যেই জায়গাটাতে বলছেন, যে উনি বলছেন ইরানের যে মানুষের স্ট্রেংথ রয়েছে এবং ইরান এগুলোতে ইউজ টু এই ধরনের ব্যাপারগুলোতে, সেটি একটি দিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প
হঠাৎ করে এই মুহূর্তে এসে এই ধরনের একটা ঝুঁকি কেন নিতে গেলেন? যেমন শুধু ইরানকে স্যাংশন দেওয়া একটা ঝুঁকির কথা বলছিলাম, ইরানকে যারা সহযোগিতা করবে সেক্ষেত্রে তো আমেরিকার অনেক অ্যালাইও এর মধ্যে যুক্ত আছে। যদি আপনি যেমনটা বলেন চীনের ব্যাপারে হয়তো একটু নমনীয় থাকবে, কিন্তু ভারত, আরব আমিরাত, ইরাক, এরা এরকম অনেক দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করে থাকে। এবং আপনি জানেন হরমুজের অবস্থাও এখন বেশ নাজুক একেবারে। আজকের রিপোর্ট, ইউকে এমটি রিপোর্ট অনুযায়ী হরমুজের শেষ মানে কয়েকদিনে একেবারে কোনো জাহাজ পার হয়নি বলা যায়। তো সেক্ষেত্রে গ্যাস প্রাইস আরো বাড়ছে। এরকম একটা অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কেন এই স্যাংশনের মতো ব্যাপারটাকে সামনে নিয়ে আসলেন, এবং এটাতে কি আরো অন্য কোনো বিহাইন্ডে অন্য কোনো গেম আছে কিনা, আপনি কি মনে হয়? শুনুন, এটা তো একটা কথা বিফোরে ফরগেট বলা উচিত। সেটা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ রেট নিয়ে আপনারা তোলা হচ্ছে। ইরানের লোককে ডলার দিয়ে সেখানে দোকানে কিনতে যায়। আগে যেটা 10 টাকা ছিল এখন 50 টাকা হয়েছে স্থানীয়ভাবে। 10 টাকাটা 10 মিলিয়ন হয়নি, 1 লক্ষ টাকা হয়নি। একশের মানে বাদাম যে পেস্তাচিও তারা কিন্তু ধরা যাক আগে 100 টাকা দিয়ে এখন 200 টাকা, 250 টাকা, 500 টাকা হয়েছে। তারা তো ওখানকার স্থানীয় লোক তো আমেরিকার বাজারে, ব্রিটেনের বাজারে জিনিসপত্র কিনতে যাচ্ছে না। যাই হোক, ওটাই মানে তাদের ফরেন এক্সচেঞ্জ লেনদেনের ক্ষেত্রে রাষ্ট্রের জন্য সমস্যা হচ্ছে। দেন জনগণের দৈনিক ব্যাপারটাই অত ওই পার্সেন্টেজ না, এটা নিয়ে উতলা হওয়ার কোনো কারণ নেই। একটা 2 নম্বর হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করেছেন, আমি আগেও বলেছি, জনাব সাহেবও কিছুটা বলেছেন, সেটা হচ্ছে যে স্যাংশন তো বারবার দেওয়া হয়েছে, এবং কখনো স্যাংশন যখন দেওয়া হয় সবসময় এটা থাকে যে স্যাংশনকৃত রাষ্ট্রের সাথে লেনদেন উন্নতির জন্য, সেটা জাতিসংঘের স্যাংশন থাকে, পারস্পরিক স্যাংশন থাকে, যুক্তরাষ্ট্র সেটা বা পশ্চিমা দেশগুলো যারা স্যাংশন আরোপ করে তারা রাশিয়ার উপরে স্যাংশন আরোপ করেছে। তো রাশিয়া তেল বিক্রি করতে পারবে না। এখানেই কি তারা থেমেছিল? ইন্ডিয়া তাদের বন্ধু রাষ্ট্র একেবারে মোদি আর ট্রাম্প, হাউ ডু ইউ ডু হাউ ডাই ডাই, ওই ট্রাম্পের ইয়েতে কি বলে গত টার্ম ওনার ফার্স্ট টার্মে টেক্সাসে বিরাট একটা অনুষ্ঠানে দুজন গেলেন, তারপর উনি গুজরাটে গেলেন, ইত্যাদি ইত্যাদি। সেই দেশের উপর পর্যন্ত কঠোর মানে শুল্ক আরোপ করেছিলেন, কি কারণে? রাশিয়া থেকে তেল কিনছে। তো যখনই কোনো দেশের উপরে স্যাংশন আরোপ করা হয়, সেই দেশ থেকে কখনো অন্য দেশ কিনা, সে দেশের সাথে লেনদেন করা, এইটার সাথে অলিখিত ভাবেই থাকে। এইবার একটু কড়াকড়ি ভাবে বলা হচ্ছে, নাথিং নিউ এটার ভিতরে, আমি অন্তত কিছু নিউ দেখছি না। তো এটা নিয়ে নতুন কিছু বিশ্লেষণ করে সময় ব্যয় না করে আমরা নতুন অন্য কোনো দিক যেটা থাকে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এই যে অসীম মুনির গেছেন, অসীম মুনিরের ব্যাপারে তিনি মধ্যস্থতা করছেন। ওমানেরটা ব্যাপার, ওমান তো ওই মানে হরমুজ প্রণালীর একটা অংশ ওমানের সার্বভৌমত্ব আছে, ফলে ওমান কিন্তু মধ্যস্থতা করছে না, মধ্যস্থতা করছিল কাতার। ওই ওমানের ব্যাপারটা আলাদা, কিছু কথাবার্তা বলছে, এদের মেসেজ হয়তো কিছু পাস করছে, মধ্যস্থতা হচ্ছে কাতার আর পাকিস্তান। তো মানে অসীম মুনিরকে যে খুব ট্রাস্ট করে ইরান, এটা না। কারণ হচ্ছে যে তারা একদিকে এদের সাথে এখানে দতিয়ালি করছে, মধ্যস্থতা করছে, অন্য দিক থেকে তারা তুরস্ক এবং সৌদি আরব মিলে যে জোট করেছে, মানে সামরিক চুক্তি, ডিফেন্স মক্কা জোটের কথা বলছেন আপনি? হ্যাঁ, মক্কায় যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তির লক্ষ্যকে কাকে কেন্দ্র করে উঠেছে? নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য না, ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য, ইজিপ্টের সাথে না, তুরস্কের সাথে না, কার বিরুদ্ধে? সেটা হচ্ছে তার মেইন টার্গেট, তো হচ্ছে লক্ষ্য হচ্ছে যদি ইরান আক্রমণ করে। ফলে সেইটা মানে ইরানি লিডারশিপ সেটা 100% জানে। ইরানি লিডারশিপ এদেরকে নাকচ করতে হচ্ছে না, মুখে ভালো ভালো কথা বলছে, আমাদের ভ্রাতৃসুলভ, বন্ধুত্ব সুলভ ইত্যাদি সম্পর্ক, কিন্তু দুই দেশের ভিতরে টানাপোড়েন দীর্ঘদিন থেকে লেগে আছে। পাকিস্তানের জনসংখ্যার প্রায় 2.5 কোটি লোক শিয়া ধর্মাবলম্বী, এবং তারা 12 ইমামে বিশ্বাসী। মানে ইরানের শিয়া ধর্মাবলম্বীরা যেটা খোমেনি যে গ্রুপে, সেই 12 ইমামে বিশ্বাসী, তারা 12 ইমামে বিশ্বাসীরা শিয়াদের মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি, ওভার 70%। তো সেই একই গ্রুপ পাকিস্তানে আছে, এরা বছরের বছর নির্যাতিত হচ্ছে, ফলে সেটার ব্যাপারে তাদের অভিযোগ আছে। বলে পাকিস্তানের ব্যাপারে তাদের খুব একটা
মানে না, কিন্তু দূতদের তারা গ্রহণ করছে, মেসেজ গ্রহণ করছে। এবং পাকিস্তানও যদি ওয়ার্স্ট কাম টু ওয়ার্স্ট, এই যে এই চুক্তি হলো, এখন এই আরব দেশগুলো একের পর এক, আরব দেশগুলোর বিরুদ্ধে কিন্তু এই গতকাল পরশু 2 দিনই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের লিডারশিপ যে তোমরা বাড়াবাড়ি করো না, যুক্তরাষ্ট্রের পারপাস সাফ করতে গিয়ে ইনডাইরেক্টলি বলছে আমাদের উপরে আক্রমণের বিরুদ্ধে। কিন্তু ওদের ভিতরে জোট বা যেটা হচ্ছে ওদের রাষ্ট্রশস্ত্র করছে, এটা তো ইসরায়েলের বিরুদ্ধে না, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে না, পশ্চিমাদের বিরুদ্ধে না, এটা ইরানের হামলা মোকাবিলার জন্য বা ইরানকে প্রিএমটিভ অ্যাটাক করার জন্য অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে এবং এই ডিফেন্স এগ্রিমেন্ট করছে। ফলে এটা দিয়ে ইরান ওদেরকে তো আবার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। আগে তো প্রধানত ওরা আক্রমণ করেছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ওইসব দেশে, কিছু কিছু তাদের পানি শোধনাগারও আক্রমণ করেছে, আরো 2-1 জায়গায় আক্রমণ করেছে। এইবারে তাদের যদি অস্ত্রশস্ত্র আরো কিছু থাকে আক্রমণ করার মতো, সম্ভবত এখনো কিছু আছে, তারা কিন্তু এবারে ওদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত এইরকম জায়গায় আক্রমণ করতে পারে। তাতে করে গালফ দেশগুলা এই একজোট হয়ে একাট্টা হয়ে ওদের উপরে আক্রমণ করার যে প্রস্তুতি নিচ্ছে, এটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ওদের ইরানের উপরে আক্রমণ করার পরে এই সব অধিকাংশ গালফ দেশের, সৌদি আরব সহ তাদের অধিকাংশ নাগরিক, বেশিরভাগ নাগরিক কিন্তু সুন্নি। আচ্ছা, সুন্নি হওয়া সত্ত্বেও শিয়াদের ব্যাপারে সুন্নিদের বিরাগ ইত্যাদি আছে, তাদেরকে অনেকে ঠিক মুসলমান মনে করে না। কিন্তু তারপরও প্যালেস্টাইনের ক্ষেত্রে সবসময় ইরানের যে নিঃশর্ত বছরের পর বছর, যুগের পর যুগ সমর্থন, এবং এই রাজতন্ত্রগুলো যে সেটার ব্যাপারে মানে অনেকটা চুপচাপ থাকে, কিছু বলে না, খুব মিয়ে মিয়ে বলে, কোনো স্টেপস নেয় না। সেই জন্যে এই ইরানের উপরে যদি মানে সংঘবদ্ধ আক্রমণ করে ওইসব দেশের জনগণ কিন্তু খুব খুশি হবে না। ফলে এই রাজতন্ত্রগুলো তাদের জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। একটা ইরানের থ্রেট আছে, তাদের জন্য একটা হুমকি আছে, তাদের কিছু মানে খুব ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট জায়গায় আক্রমণ করতে পারে। অপরদিকে তাদের জনগণ তাদের উপরে এই রাজতন্ত্রগুলোর বিরুদ্ধে, মানে এই অলিগার্কি গুলার বিরুদ্ধে, এই ডিক্টেটরশিপ গুলার বিরুদ্ধে জনগণ ক্ষিপ্ত হতে পারে। ফলে আচ্ছা, তাদেরকেও খুব মানে সতর্কতার সাথে স্টেপস নিতে হবে। না আরেকটা মোহাম্মদুল্লাহ ভাই, আপনি একটা জিনিস তুলে ধরেছেন, সেটি হচ্ছে হঠাৎ করে সৌদি আরবের জোটভুক্ত হওয়ার একটা প্রবণতা আমরা গত কয়েক মাসে দেখতে পাচ্ছি। হঠাৎ করে তারা এর সঙ্গে জোট করছে, ওর সঙ্গে জোট করছে, এই জোট করছে, ওই জোট করছে। এই হঠাৎ করে সৌদি আরবের বিশেষ করে এই ধরনের জোট করার মানে উদ্যোগ নেয়ার কারণটা কি? তারা কি আসলে আমেরিকার উপরে যে তাদের যে বিশ্বাস বা আস্থা ছিল সেটি থেকে কি তারা সরে গেছে? বা তারা কি মনে করছে যে তাদের ওই অঞ্চলের নিরাপত্তা এখন আর আমেরিকার পক্ষে করা সম্ভব না? ওই অঞ্চলের না নিজেদের নিরাপত্তা, যে রেজিম আছে, রাজতন্ত্র মাসে ডিক্টেটরশিপ সেই সব দেশ শাসন করে, তারা নিজেরা অনিশ্চিত ফিল করছে। একটা তথ্য সম্ভবত আপনি নাও জানতে পারেন বা জানতেও পারেন, আপনার দর্শক শ্রোতাদের অনেকে হয়তো নাও জানতে পারে। কয়েক যুগ থেকে পাকিস্তানের এক ডিভিশন সৈন্য সৌদি আরবে থাকে, অনেক অস্ত্রশস্ত্র মিলে। এই জন্য তারা পাকিস্তানকে তাদের বেতন ভাতা ইত্যাদি বছরে কয়েক বিলিয়ন ডলার পায়। তারা কি জন্যে? তাদের নিজেদের সৈন্যরা রাজতন্ত্রকে রক্ষা করে এই ব্যাপারে তা নিশ্চিত না। সেই জন্য পাকিস্তানি সৈন্যরা এই রাজতন্ত্রকে রক্ষা করার জন্য, ডিক্টেটরশিপকে রক্ষা করার জন্য এগুলা করছে। ফলে তাদের কোনো সময় এই পাশ্চাত্যের ঘাঁটি তারা রেখেছে, কিন্তু তারাও এদেরকে রক্ষা করবে কিনা এই ব্যাপারে তাদের সন্দিহান। সেই জন্য তারা আর তাদের এই মানে ডিফেন্স চুক্তি প্রধানত ইরানের ব্যাপারে। এবং ওই যে বহু বছর আগে একবার অনেক যুক্তরাষ্ট্রের তথ্য বেরিয়ে আসলো, সেই তথ্য থেকে একটা জানা গেছে, সৌদি রাজা বলছেন এই সাপের জিহ্বা মাথা কেটে দাও, এই বিষ শেষ করে দাও, ইরানের ব্যাপারে বলছেন। ফলে দীর্ঘদিন থেকে ইরানের ব্যাপারে তারা ভয়ঙ্কর ভাবে অসন্তুষ্ট, ক্ষুব্ধ এবং আতঙ্কিত। 2 কারণ। একটা হচ্ছে তারা ওখানে একটা সাকসেসফুল রিভলিউশন করে ক্ষমতা দখল করেছে, এখন এরা তো ডিক্টেটরশিপ চালিয়ে যাচ্ছে তাদের দেশগুলোতে, ব্যক্তিতন্ত্র, রাষ্ট্রতন্ত্র চালাচ্ছে। তাদের বিরুদ্ধে জনগণ ভিতরে খুব আসছে, শিক্ষা দীক্ষা তারা প্রসার হচ্ছে, পাশ্চাত্য শিক্ষা নিচ্ছে, বিদেশে যাচ্ছে, তারা গণতন্ত্রের স্বাদ পাচ্ছে বিদেশ থেকে, বুঝতে পারছে। ফলে তারা না আবার সেখানে বিপ্লব ঘটিয়ে ফেলে, এই জন্য তারা আতঙ্কিত। এই যে এখান থেকে বিপ্লবের আইডিয়াটা
মানে গণতন্ত্রের আইডিয়াটা আবার না ইরান থেকে, ফলে দুই কারণে ইরানের সামরিক সক্ষমতা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চাইতেও তাদের রিভলিউশন মানে বিপ্লব প্রচার করার যে আতঙ্ক এইটা, ফলে এখানে যদি এই মোল্লাতন্ত্র তারা শেষ করে দিতে পারে এবং এখানে আগের ডিক্টেটর রাজার পুত্র যদি বা ওই ধরনের কেউ ক্ষমতাসীন হয়, তাহলে ওরা খুব খুশি হবে, তাদের মধ্যে আরেক কোন একটা ডিক্টেটরশিপ সেখানে থাকলো ভালো সাংঘাতের মতো হবে। তো আচ্ছা সেইটা তাদের ফলে দুইটা কারণ, একটা হচ্ছে তাদের প্রধান কারণ হচ্ছে তারা নিজেদের ক্ষমতা সম্পর্কে মানে সন্দিহান আচ্ছা তাদের। আর একটা কথা বলি সংক্ষেপে, সেটা হচ্ছে যে রাজতন্ত্রগুলো, এই রাজতন্ত্রগুলোর কোনো একটার উপরে যদি পাশ্চাত্যে তাদের প্রভুরা কখনো আনহ্যাপি হয়, ওই রাজতন্ত্র ওই পরিবারেরই আরেকজনকে, ওই যে ক্ষমতাসীন আছে তাকে বা সেই তার পরিবারকে ধরে এনে বাইরে ফেলে দেয়, আর তাদের পরিবারের আরেকজনকে বসিয়ে দিয়ে আনন্দের সাথে সে এদের কথা মতো চলবে, ওকে জেলে রাখবে, ও যা হয় হোক। ফলে তারা সেই অনিশ্চয়তা ভোগে। এবং পাকিস্তানি মিলিটারি যে এক ডিভিশন রাখে এবং কিছুদিন আগে সেখান থেকে আবার ফাইটার জেট নিয়েছে, এগুলা কিছুটা অনেকে মনে করে ইরানের বিরুদ্ধে, প্রধানত নিজেদের আত্মরক্ষার জন্য। আচ্ছা আচ্ছা, সেটি তো একটি দিক। মানে আপনি যেটি বলছেন সেটি তো আসলেই চিন্তার বিষয়, বিশেষ করে সৌদি আরবের মতো পরাশক্তির জন্য। সেটি একটা দিক। আমি একটু জয়নাল ভাই আপনার থেকে যেটি জানতে চাই, আজকে যখন ট্রেজারি সেক্রেটারি স্কট বেনসেন্ট যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, সেটি হচ্ছে উনি চায় যে বিশ্বব্যাপী ডলার বেসড যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেটি যাতে টিকে থাকে, এবং এই নিষেধাজ্ঞার কারণ বা এই নিষেধাজ্ঞা বলতে আমি ইরানের নিষেধাজ্ঞা বলছি না, ইরানকে সহযোগিতার যে নিষেধাজ্ঞা সেটির পেছনে এই কারণ। আপনি জানেন এর মধ্যে ব্রিক্স অনেক শক্তিশালী হচ্ছে এবং ব্রিক্সের সদস্যভুক্ত দেশগুলো তারা নিজস্ব মুদ্রায় লেনদেন করছে এবং রাশিয়া থেকে তেল কিনছে, এবং ইয়েনের এবং চায়নার মুদ্রারও বেশ প্রচলন হচ্ছে। এটি আমেরিকার জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এইটার নিষেধাজ্ঞা মানে এই নিষেধাজ্ঞা দিয়ে বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোকে বা যারা সহযোগিতা করবে সেটি দিয়ে কি সেই পুরনো যে এটা ডলার বেসড ইকোনমিক সিস্টেম যেটিকে বলা হচ্ছে সেটিকে আবার স্ট্রং করার আর মানে এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা কিনা, যে ইরানকেও সাহায্য করা গেল আবার ডলার বেসড ইকোনমিক সিস্টেমটাকে আরো বেশি স্ট্রং করা গেল, এটিও কি কারণ মনে করেন কিনা? যেহেতু আজকে স্কট বেনসেন্ট এই ধরনের একটা কথা বারবারই বলছিলেন সাংবাদিকদের। দেখুন, এই যে ডলারের যে বিষয়টা, বিশেষ করে ইরানের এই যুদ্ধের প্রাককালে আমরা যেটা দেখতে পারছি আর কি, এবং যুদ্ধকালীন সময়ে ফেব্রুয়ারি থেকে বিশেষ করে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধের সময় ডলার উপর যে আঘাতটা আমরা কিন্তু উত্তর এটা বেশি আরো লক্ষ্য করছি। কারণ আপনি বললেন যে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো বিকল্প মুদ্রায় তারা লেনদেন করছে। কয়েকদিন আগে টার্কি যখন চায়না থেকে যেই সামরিক সরঞ্জামগুলো কিনলো, টার্কিও কিন্তু ইয়েনে তারা সেই পেমেন্টটা দিচ্ছে। এমনিভাবে এই যে ডলারের বিকল্প যেই লেনদেনগুলো, এটা কিন্তু দিন দিন বাড়তেছে। এটা কিন্তু আমেরিকান ডলারের একটা ডলারের যে মূল্য যে ডিভ্যালুয়েশন হবে এর একটা মানে প্রতিধ্বনি কিন্তু দিচ্ছে। সুতরাং অবশ্যই যেহেতু বেসনেট যে কথাটি বলেছে যে ডলারের মর্যাদাকে ঠিক রাখার জন্য, কারণ ডলারের মর্যাদা যদি ঠিক রাখতে না পারে আমেরিকান ইকোনমি যে ইনফ্লেশন চলছে, এই ইনফ্লেশন কিন্তু আরো বেড়ে যাবে। আজকে আমরা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দেখতেছি সেগুলো কিন্তু আরো বেড়ে যাবে। তো সর্বোপরি আমেরিকান ইকোনমিকে ঠিক রাখার জন্যই ডলারকে ঠিক রাখা জরুরি, এবং ডলারকে ঠিক রাখতে হলে এই যিনি ফাইন্যান্স সেক্রেটারি আছেন অবশ্যই এটা তার কাজ, যে কিভাবে ডলারের মূল্যটা মানে সারা বিশ্বব্যাপী থাকবে, এবং তারা এনশিওর করতে চায় যে বৈশ্বিক লেনদেনগুলো এখনো যাতে ডলারের মাধ্যমে হয়, কারণ নাহলে তো ডলারকে টিকিয়ে রাখা যাবে না। ইতোমধ্যে কিন্তু ডলারের বিকল্প লেনদেন কিন্তু শুরু হয়ে গেছে, এবং আপনি যদি 2025 এর কথা বলেন, 2024 এর কথা বলেন, আর 2026 এর আনুপাতিক হারে বলেন, এই 26 এর আনুপাতিক হারে 25-24 থেকে ডলারের মাধ্যমে ইন্টারন্যাশনাল লেনদেনগুলো কমে গেছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক, যেটা আমেরিকান ইকোনমিকে দারুণভাবে মানে একটা সমস্যায় ফেলে দিবে। আরেকটা জিনিস হচ্ছে যে
দেশীয় যেই পলিটিক্যাল এনভায়রনমেন্ট, যে ক্লাইমেট, এই ক্লাইমেটটা তো আমরা শুরু থেকে দেখতেছি যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ দিয়ে, উনি এইবার বিশেষ করে দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে ট্যারিফ দিয়ে বিভিন্ন দেশের সাথে একটা খারাপ একটা সম্পর্ক কিন্তু করে ফেলছে। ইভেন কানাডা, যেটা হ্যাঁ, ভাতৃপ্রতিম দেশ, এই যে আমেরিকা, 50% ট্যারিফ দেওয়া হলো। রাইট, এখন 50% ট্যারিফ আবার আগামী জানুয়ারি থেকে দেওয়ার জন্য। এতে করে তো এই কানাডাকেও তো হারাচ্ছে। কানাডার প্রধানমন্ত্রীর সাথে যে মিটিংটা করতে চেয়েছিল বা এই গত কয়েকদিন আগে হলো, সেখানে কিন্তু কানাডার প্রধানমন্ত্রী এগুলো মানতে চাননি, এবং শুধু মানতে চাননি না, প্রতিবাদও করা হয়েছে খুব স্ট্রংলি, যে কানাডা যেহেতু একটা সার্বভৌম রাষ্ট্র, ইউ শুড নট ডিক্টেট আস হোম উই ডু বিজনেস উইথ। এই যে একটা, এগুলো কিন্তু আসতেছে, কারণ কানাডার চায়নার সাথে অনেক লেনদেন আছে, যে লেনদেনটা ডোনাল্ড ট্রাম্প কমানোর জন্য প্রেসার সৃষ্টি করেছেন, এবং তার প্রতিউত্তরে কিন্তু কানাডিয়ান যেই প্রধানমন্ত্রী কার্নি এই ধরনের কথা বলেছে। তো এই যে মানে একটা হচ্ছে যে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অন্যের উপরে, যে সার্বভৌমত্বের উপরে কারো যদি আঘাত আসে সেটা মানতে চায় না। ইরানের প্রসঙ্গটাই আসেন, দেখেন ইরান হরমুজ প্রণালীটা, এটা তো সবার জন্য উন্মুক্ত ছিল, এই ফেব্রুয়ারি মাসের 27 তারিখেও মুক্ত ছিল, এটাও বন্ধ করে দিল কেন? যখনই তারা দেখছে যে তাদের সার্বভৌমত্বের উপরে আঘাত করা হচ্ছে, তখন তারা তাদের যে ক্ষমতাটা আছে, ইরান এই হরমুজ প্রণালীটাকে আণবিক শক্তিধর দেশের চাইতে অনেক উচ্চভাবে কিন্তু ব্যবহার করতেছে। আজকে হরমুজকে খোলার জন্যই মূলত পুরো ইরান আমেরিকা যুদ্ধটাই হরমুজকে কেন্দ্র করে, হরমুজকে নিয়ে। তো এই যে হরমুজ, অথচ হরমুজটা তো খোলা ছিল, হরমুজ দিয়ে সবাই ব্যবসা বাণিজ্য করতে পারছে। আজকে প্রয়োজনে ইরান এই ধরনের ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে হরমুজকে কমপ্লিটলি কলাপস করে দেওয়া হবে, কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হবে, এতে করে সারা পৃথিবী যাতে ভোগ করে। শুধু ধমক দিচ্ছে না ইরান, ইরান যে ধমকগুলো দিচ্ছে আশেপাশের গালফ কান্ট্রিগুলোকে, যে তোমরা যদি আমেরিকাকে সহযোগিতা করো, এরা এমবার্গোর কথা বলছে, সেটা এমবার্গো, যে তাহলে আমরা প্রতিশোধ দেব। আগে বলছে আমেরিকার ঘাঁটিগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে, এখন যেহেতু ওখানে কোনো ঘাঁটি নাই বা অনেকগুলো ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, এখন তারা জানে যে এখন যদি তারা ইনফ্রাস্ট্রাকচারে তারা আঘাত করে, পানির রিফাইনারি সিস্টেম গুলোতে যদি তারা আঘাত করে, ইলেকট্রিসিটির যেই ইয়েগুলো আছে সেখানে যদি আঘাত করে, অয়েল রিফাইনারি গুলোর মধ্যে যখন আঘাত করবে, এতে করে এই গালফ কান্ট্রিগুলো একটা বিরাট সমস্যায় পড়ে যাবে। সুতরাং এই বিষয়টা যে এত সহজ হবে তা কিন্তু বলা যায় না। না। ঠিকই, আপনি যেমনটা সহজ দেখছেন না, আমরা বিভিন্ন মানে বিদেশি গণমাধ্যমের রিপোর্টেও আর্টিকেলও দেখতে পাচ্ছি যে পরিস্থিতি বেশ কঠিন হচ্ছে, কারণ এমনিতেই আমেরিকার অর্থনীতি বা ইনফ্লেশন অনেক বেশি। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে এসে আমি একটু মাহমুদুল্লাহ ভাই আপনার কাছ থেকে 1-2 মিনিটের মধ্যে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে জয়নাল ভাই যে জায়গাটাতে বললেন যে আমেরিকার ইনফ্লেশন, অর্থনীতির এই অবস্থা, ডলারের যে ডিভ্যালুয়েশন হচ্ছে সেটির যেমন অবস্থা, তার সঙ্গে যুক্ত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অ্যাপ্রুভাল রেটিং ডাউনের দিকে, একেবারে বলা যায় সর্বনিম্ন পর্যায়ে রয়টার্সের একটা পোলে আমরা দেখলাম। তো এত কিছু বিবেচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের আগে আবার একেবারে তো যুদ্ধ, আবার এই অর্থনীতি নিয়ে এই গেমের কেন জড়িয়ে যাচ্ছেন, এবং এটি মধ্যবর্তী নির্বাচনে ইম্প্যাক্ট হবে কিনা? আমরা এর মধ্যে দেখলাম বিভিন্ন জরিপে ডেমোক্রেটরা হাউসে মেজরিটি পেতে যাচ্ছেন এবং সিনেটেও প্রায় হাড্ডাহাড্ডি লড়াই। আপনি যদি 1-2 মিনিটের মধ্যে একটু বলতেন এই ব্যাপারটা। হ্যাঁ, না, এত কিছু তো এরবার আমরা বিস্তারিত আলোচনা হয়েছে। তো যাই হোক, তিনি যেটা দরকার মনে করছেন, আমেরিকা তার বিশ্লেষণের দিক থেকে, ইভ্যালুয়েশন তার এবং তার উপদেষ্টাদের বিশ্লেষণের দিক থেকে ইরানের সাথে কেন তারা যুদ্ধ করছেন, তাদের লক্ষ্য কি, সেটা সবকিছু কি আর আমরা জানি? আমাদেরকে তিনিও বলেন নাই, আমরাও জানি না। ফলে এইগুলো অত্যন্ত উচ্চ লেভেলের, মানে হাইলি ইনফর্ম পার্সনরা হয়তো কিছু কিছু জানেন, হয়তো আলোচনা করেন, হয়তো করেন না। যাই হোক, তো তাদের দীর্ঘমেয়াদী কোনো একটা প্ল্যান থাকতে পারে, জানি না কি সেটা। তো ইরানের রেজিম চেঞ্জের কথা তারা বলেছিলেন, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু, সেইটা থেকে তারা কি সরে এসছেন আমরা জানি না, আবার সেটা যাবেন কিনা সেটা আমরা জানি না। আর এমনি যে তো একটা এগ্রিমেন্ট ছিল ওবামার আমলে, প্রেসিডেন্ট ওবামার হলে পারমাণবিক অস্ত্র, পারমাণবিক ইউরেনিয়াম এনরিচমেন্টের উপরে নিষেধাজ্ঞা ছিল, লিমিট করে দেওয়া ছিল,
সেটা তারা পরে উনি সেটা স্ক্র্যাপ করে দেওয়ার কারণে তো তারা আর অনেক মানে 60% পর্যন্ত অনেক ইউরেনিয়াম রিচ করেছে। ফলে মানে তারা বলছে যে তাদেরকে পারমাণবিক অস্ত্র করতে দেবে না। নিশ্চয়ই সেই দিকে যে ইরান যাচ্ছিল না তা না, যারা যদিও বলছে আমরা সেটা করছিলাম না, কিন্তু সেটা আবারও কি কি আছে লক্ষ্য আমরা জানি না। যে এখন ইনি মধ্যপ্রাচ্য নির্বাচনে ইম্প্যাক্ট পড়বে ডেফিনেটলি, কারণ হচ্ছে দ্রব্যমূল্য বাড়ছে এবং গত নির্বাচনেও যে বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস হারিয়ে গেলেন, অধিকাংশ মানে ভাষ্যকার দুটা ব্যাপার মন্তব্য করেন, একটা অর্থনীতি আর একটা ইমিগ্রেশন, এই দুটার কারণে। তো এখন এই অর্থনীতি ডেফিনেটলি একটা, জনগণ যদি আপসেট থাকে, তাদের দ্রব্যমূল্য বেড়ে গেছে, তাদের নাভিশ্বাস উঠছে ইত্যাদি ইত্যাদি, ফলে ট্রাম্পের যে বেসের লোকরা অনেকে ক্ষতিগ্রস্ত ফিল করছে। দ্রব্যমূল্য তাদেরকেও, ট্রাম্পের বেসের কিন্তু অনেক লোক, একটা বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ কিন্তু নিম্নবিত্ত দরিদ্র শ্রেণীর শতাঙ্গরা ধরা যায়, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না তা না। বর্ণবাদের ইস্যুতে যে আকস্মিকভাবে কালোরা, কৃষ্ণাঙ্গরা, অশ্বেতাঙ্গরা এসে 2050 আগে ধারণা ছিল 45 সালের ভিতরে তারা মেজরিটি হয়ে যাবে, ওবামা প্রেসিডেন্ট হয়ে গেছে, এখন না আবার কি হয়ে যায়, এই আতঙ্কের থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য তাদের কাছে মনোগ্রাহী মনে হয়েছে, তারা জিজ্ঞেস ছিল। কিন্তু মানে এই যে সোশ্যাল সেফটি নেট, যেটা মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটি, এগুলো তো শ্বেতাঙ্গ দরিদ্রদের জন্য উপকার, এটা যখন সংকুচিত হয় তারা ক্ষতিগ্রস্ত হয়। ফলে এগুলার সবকিছু মিলিয়ে তারা তাদের জীবনে একটা অত্যন্ত কঠিন সময় দেখছে। মানে তাদের অনেকে হয়তো সম্ভবত এবারে রিপাবলিকান পার্টিকে শুধুমাত্র বর্ণবাদের ইস্যুর কারণে ওটার দ্বারা মানে আসক্ত হয়ে ভোট দিবে অন্ধভাবে, তা না হতে পারে। 1% না, সেটি ঠিক আছে, আমাদের আপনি ঠিকই বলছেন যে সেটি হয়তো ইম্প্যাক্ট হতে পারে। আমরা সামনে নির্বাচনগুলো নিয়ে আরো কথা বলবো, আমাদের আসলে সময় একেবারে শেষ। আপনাদের দুজনকে বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ। যেমনটি বলছিল যে ইরানকে যদি স্যাংশন দেওয়া হয় না, ইরানকে যারা সহযোগিতা করবে তাদের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার পানিশমেন্টের কথা বলছে আমেরিকা। এখন প্রশ্নটা হচ্ছে, যদি এভাবে অন্য দেশগুলোকে পানিশমেন্ট করা হয় বা শাস্তি দেওয়া হয় অর্থনৈতিকভাবে, তাহলে এই যুদ্ধ তো এখন আরো বড় আকারে ধারণ করবে, আরো প্রসার হবে। সেটি শেষ পর্যন্ত কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্প সামাল দেন এবং তার মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে, সেটি এখন আলোচনার বিষয়। সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।